বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তৃতীয় বর্ষপূর্তি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তৃতীয় বর্ষপূর্তিতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় মূল অনুষ্ঠানটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের বড় মাত্রায় সুবিধাভোগীরা এই প্রকল্পের সুফল পাচ্ছেন। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রূপরেখা তৈরি ও পরিকল্পনা স্থির করে কিভাবে আরও অধিক সংখ্যায় মানুষের মধ্যে এই প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে রাজ্য মিশন মোডে কাজ চলছে। বিশেষ করে আর্থিক অচ্ছল পরিবারের কাছে স্বাস্থ্য পরিষেবার সমস্ত সুযোগ পৌঁছে দিতে আমরা আন্তরিক। স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি এই ক্ষেত্রের স্থায়ী সমাধানের লক্ষ্যে একাধিক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সম্মানিত করা হয়। প্রাণের ঝুঁকি নিয়ে কোভিড পরিষেবা দিতে গিয়ে আত্মবলিদানে মানবতার অন্যান্য নজির তৈরি করেছেন আশাকর্মী উমা দে ও টিএমসির ল্যাব টেকনিশিয়ান অনিন্দ্য দুলাল। তাদের কর্মনিষ্ঠা ও স্মৃতি প্রতি সম্মানস্বরূপ তাদের পরিবারের সদস্যদের সম্মাননা জ্ঞাপন করি। তাদের এই আত্মত্যাগ প্রতিটি নাগরিকের হৃদয় গহীনে চিরসংকৃত থাকবে। আবার এই ধরনের হয়, জ্বর হয়, আমেশা হয়, ফাঙ্গা ঢিল্লা এগুলো হয়, তো সেগুলো 2000 টাকা 3000 টাকা দিয়ে হয়ে যায়। তো মিনিমাম একটা রেঞ্জ রেখে 5 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। কারণ আমাদের ম্যাক্সিমাম যে আমরা রোগাক্রান্ত হই, বিভিন্ন উপসর্গ আসে, সেগুলো 5 লাখ টাকার মধ্যে 80% সমাধান হয়ে যায়। 80%, তার উপরে 20% যায়, যেটা 5 লাখের উপরে। ও সেই হিসাবে স্কিমকে লঞ্চ করা হয়েছে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব আর সুস্থ কৈশোর যোজনায় প্রথমবার ত্রিপুরা ফার্স্ট টাইম 15 দিনের যাবত এই কার্যক্রম রাখা হয়েছিল। ওর 95% সাকসেস, যেটা ডেটা এখানে পেশ করা হয়েছে বলে 13 লাখ শিশুর কাছে যাওয়ার ছিল, তার মধ্যে 11 লাখের উপরে পৌঁছে গেছে। এগুলো ত্রিপুরা আগে হতো না। কারণ কি, সরকারের কোন লক্ষ্যমাত্রার নিয়োগ সব ছিল না। যেমন মন্ত্রী পরিষদ তেমন ব্যবস্থা। নিয়োগ সাপের সঙ্গে ব্যবস্থা করতে হয়। তার মধ্যে 15 দিনের মধ্যে কি কি উপসর্গ 4-5টা একসঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে, একসঙ্গে তার সমাধান করে। আর উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ দপ্তরের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট অটোয়াল আগরতলা স্টেট গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট রামদাস অটোয়ালে আগরতলা স্টেট গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্রের রাজ্যের মধ্যে অনেক বিষয় রয়েছে, সেগুলোকে নিয়ে একসাথে কাজ করতে হবে কেন্দ্র এবং রাজ্য। आयुष्मान भारत योजना है, एक फैमिली को 5 लाख रुपए पर फैमिली मेडिकल ट्रीटमेंट के लिए, ऑपरेशन के लिए दिया जाता है। तो ये योजना शुरू हुई 2018 में। 18 से 21 तक कम से कम 2 करोड़ 15 लाख इतने लोगों को इसका फायदा हुआ है। और त्रिपुरा में कम से कम 12,60,000 लोगों को इसका फायदा मिला है। इसी तरह मतलब बहुत सारी योजनाएं जो ये है, हिंदू हो, मुस्लिम हो या कोई भी हो, सभी लोगों के लिए मतलब ये योजना है। और इसीलिए मोदी सरकार सबकी सरकार है। और 2024 में जरूर हमें पूरा विश्वास है कि जनता जरूर मतलब मोदी जी को साथ देगी। जो किसान आंदोलन
आंदोलन चल रहा है, ये किसान आंदोलन पॉलिटिकल बन गया है। ये किसानों के मांगों के लिए अगर आंदोलन था तो सरकार के साथ बातचीत करके इसमें से कोई ना कोई तो मार्ग निकालना चाहिए था। दो पैर आगे पीछे करने की आवश्यकता थी, लेकिन किसान नेता ने किसानों को भड़का कर वहाँ एक टूरिज्म बनाया है। और ऐसा आंदोलन कभी होता नहीं, हमने भी आंदोलन किया है, आंदोलन करके हम यहाँ तक पहुँचे हैं। लोगों को तकलीफ देने वाला इतना आंदोलन हमने कभी नहीं किया है। इसलिए मुझे लगता है कि किसानों के लिए ही हम काम कर रहे हैं। मोदी सरकार किसानों के लिए बहुत सारा निर्णय लेती है और ये 3 कानून किसानों के फायदे के, इसमें क्या गलत है वो बताइए। खाली कानून पीछे ले लो, कानून पीछे ले लो, तो कानून में क्या बदल करना चाहिए हमको बताइए। वो सरकार करने के लिए तैयार है, लेकिन किसान नेता कानूनी हटाओ, कानूनी को बंद करो, इसी तरह की उनकी भूमिका है। कोर्ट ने स्पष्ट दे दिया है, फिर आंदोलन की क्या हो सकता है, इसकी अमलबजावनी नहीं हो रही है। तो मुझे लगता है कि किसानों ने आंदोलन पीछे लेना चाहिए, सरकार के साथ बातचीत करनी चाहिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত কৃষক সংঘ রাজ্য কমিটির পক্ষ থেকে মেলাগড় মাঠে আজ এক সাংবাদিক সম্মেলন করলেন। সারা ভারত কৃষক সংঘ রাজ্য কমিটির পক্ষ থেকে মেলার মাঠ আজ এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির আহ্বায়ক পবিত্র কর এবং সিটুর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত ও ক্ষেত মজুরি ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি ভানুলাল সাহা। নেতৃত্বরা মূলত 27 সেপ্টেম্বর সারা দেশব্যাপী যে ধর্মঘট ডেকেছে তার প্রেক্ষাপট তুলে ধরেন। নেতৃত্বরা বলেন, এই ধর্মঘট সাধারণ মানুষের প্রশ্নে আমরা সবচাইতে আগে এই কোভিড মোকাবেলার প্রশ্নে যা কোভিড বিধি আছে এই বিধি আমরা মান্য করে সমস্ত কর্মসূচি প্রতিপালন করি। কিন্তু সরকারি দল তারা সেখানে কোথাও কোভিড বিধি মান্য করছে না, সমস্ত কোভিড বিধি নস্যাৎ করে দিয়ে এই কোভিডকে বাড়াবার জন্য তারা সেখানে সাহায্য করছে। কোভিডকে মোকাবেলা করা তো দূরের কথা, কোভিডকে স্থিমিত করা তো দূরের কথা, তাকে আরো বাড়িয়ে তোলার জন্য সমস্ত কর্মসূচি করছে। সেক্ষেত্রে কোনো রকম ভূমিকা প্রশাসনের দিক থেকে আমরা লক্ষ্য করছি না, শুধুমাত্র বিরোধী মতকে আটকাবার জন্যই আজকে যে কাজ করছে আমরা এটাকে নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি ত্রিপুরা রাজ্যের মানুষ আগামী 27শে সেপ্টেম্বর সর্বাত্মক ধর্মঘট পালন করার মধ্য দিয়ে তারা এই নরেন্দ্র মোদী সরকারের যে জনবিরোধী চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের একে তার পক্ষে দাঁড়িয়ে যে অগণতান্ত্রিক কাজ করছে তার বিরুদ্ধে উপযুক্ত জবাব ত্রিপুরার মানুষ দেবেন, এটাই আমরা বিশ্বাস করি। বললাম যে গতকালকে বিজেপি দল সাংবাদিক সম্মেলন করে অত্যন্ত কদর্য ভাষা 5 বাম দল যারা এই ধর্মঘটের সমর্থনে একটি গণকনভেনশন করেছে আগরতলার রবীন্দ্র ভবনে, এবং সেখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যকে কোট করে সাংঘাতিক অমর্যাদাকর একটি বক্তব্য উপস্থাপিত করেছে এবং বলে যে এটা সিপিআইএম এর বন্ধ। কোনো অবস্থাতে এটা সিপিআইএম এর বন্ধ, কোনো রাজনৈতিক দলের বন্ধ না। এই বন্ধ কৃষকদের বন্ধ, যে কৃষকরা 10 মাস রাস্তায় দাঁড়িয়ে তাদের আইন প্রত্যাহার করার দাবিতে করছে। এই বন্ধকে সমর্থন করেছে আমাদের দেশের 19টি রাজনৈতিক দল। বিজেপি ছাড়া দেশের সব কয়টি রাজনৈতিক দল এই বন্ধের সমর্থন এগিয়ে এসেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, এই যে কদর্যকর একটা বক্তব্য বিজেপি দলের পক্ষ থেকে অত্যন্ত নোংরা এবং নিন্দনীয়ভাবে রেখেছে, আমরা এটার উপরও একটা বিবৃতি আমাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আপনাদের হাতে লিখিতভাবে আমরা তুলে দিয়েছি এবং আমরা এটারও কন্ডেম করি। বিজেপি দল এই বন্ধকে নিয়ে যে ধরনের বক্তব্য রেখেছে তার বোঝা গেছে তারা আতঙ্কিত, এবং এই বিবৃতির মধ্য দিয়েই সেটা আমরা বুঝতে পেরেছি ত্রিপুরার মানুষ এই বন্ধে ব্যাপকভাবে সাড়া দেবে। আমরা তার তীব্র বিরোধিতা করি এবং এই লিখিত বিবৃতিটা আপনাদের হাতে তুলে দিয়েছি। আমরা আশা করব আজকের অন্য সাংবাদিকদের সম্মেলনের যে বক্তব্যগুলোর পাশে এইটাও আপনারা উপস্থাপিত করবেন। সেটা একেবারে 4 নভেম্বর পর্যন্ত এত কি ঘটনা ঘটেছে যে এতদিন ব্যাপী এখানে এখন এক এক রকম ব্যাখ্যা দিচ্ছে। রাজনৈতিক দলের সমাবেশ করা যায়,
ধর্মীয় সমাবেশ করা যাবে? তাহলে করোনা ছড়াবে না। সরকারি প্রোগ্রাম করা যাবে, করোনা ছড়াবে না। তৃতীয় ঢেউ আটকানোর জন্য বলছে, এক এক সময় এক এক কথা। এই যে বিরোধীদের দূর করে দমন করার যে চেষ্টা করা হচ্ছে, নিজেদের কবর খুঁড়ছে, তাদের রাজনৈতিক কবরই তারা খুঁড়ছে, এই সমস্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা তার তীব্র নিন্দা করি এবং এগুলো আইনগতভাবে মোকাবেলা করার চেষ্টা করা হবে। এত দীর্ঘ সময় ধরে 144 রাজধানী শহরে এলাও করা যাবে না। এমন কিছু ঘটে না। কোভিড বিধি মেনে আমরা করছি, আমরা অনেক প্রোগ্রাম করেছি। 4 থেকে 6 ফুট দূরত্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম করেছি, প্রকাশ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো কেন করা যাবে না? এই হলো মোটামুটিভাবে কথা। আর ওই যে কালকে যিনি বলছিলেন, সেই যে রমেশ স্কুলের বিতর্কিত শিক্ষক সুব্রত চক্রবর্তী এখন হালে বিজেপির মুখপাত্র হয়েছে, যে ভাষা প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিরোধী দলনেতাকে আক্রমণ করেছে, আমরা তার তীব্র নিন্দা করি। এভাবে ভবিষ্যতে যেন কথা না বলে। একটা রাজনৈতিক দলের অফিস থেকে বসে সাংবাদিক সম্মেলনে এরকম কুরুচিকর মন্তব্য করা অন্যায়। ব্যক্তি করতে পারে, এটা দলের মুখপাত্র। বিজেপি দলকে চিন্তা করতে হবে যে এই লোককে দিয়ে আপনারা করাচ্ছেন এবং খারাপ খারাপ কথা বলছে, আমরা তারও তীব্র নিন্দা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিধায়ক রতন চক্রবর্তী। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিধায়ক রতন চক্রবর্তী। আগামীকালকে তার নির্বাচন হবে। তবে বিধানসভার সেক্রেটারি জানান, এখন পর্যন্ত 3টি নমিনেশনপত্র জমা পড়েছে। রতন চক্রবর্তীর নাম নমিনেশনে করা হয়েছে। স্বভাবতই আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার দল এবং বিজেপি আইপিএটি জোটের যিনি প্রধান বিপ্লব কুমার দেব, ডক্টর মানিক সাহা, আমাদের পরিষদীয় দলের মন্ত্রী মহোদয় সহ সবাই আমাকে মনোনীত করেছেন। দীর্ঘ 27 বছর পর হয়তো কালকে যদি ইলেক্টেড হই তাহলে 93 পরে কোনো আসনে বসার অধিকার হয়তো ফিরে পাবো। যা বলার কালকে নির্বাচনের পরেই আমি বলবো। আমি আবারও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আজকে আমাকে যারা সমর্থন করেছেন, প্রপোজ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় এনসি দেব বর্মা মহোদয়, মাননীয় শ্রী রতনলাল নাথ, মাননীয় ডেপুটি সিএম জিষ্ণুদেব বর্মন, সঙ্গে আছেন আমাদের মাননীয় পরিষদীয় দলীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয়, আমাদের চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া এবং মেবার কুমার জামাতিয়া, তারা সবাই এই পদে আমাকে সমর্থন করেছেন। আশা রাখি তাদের যে সিলেকশন তার মর্যাদা রাখার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলো এক ব্যক্তির, ঘটনা আইজিএম হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলো এক ব্যক্তির, ঘটনা আজ আইজিএম হাসপাতালে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত মজুমদার। পরিবারের ক্ষোভ বিলোনিয়া হাসপাতাল এবং রাজধানী আইজিএম হাসপাতালের বিরুদ্ধে। ঘটনা বিবরণে জানা যায়, বিলোনিয়া কলেজ টিলার বাড়ির রঞ্জিত মজুমদার নামে এক ভদ্রলোক শারীরিক অসুস্থতার কারণে ওনাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বিলোনিয়া হাসপাতাল থেকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল। পরিবারের লোকজনদের অভিযোগ, বিলোনিয়া থেকে আগরতলা নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্স নাকি সঠিক পরিষেবা পায়নি এবং দ্রুতগতিতে আসার সময় গাড়ির ঝাঁকুনিতে আরও অসুস্থ হয়ে পড়েন। এবং পরিবারের লোকজনদের আরও অভিযোগ, জিবি হাসপাতাল থেকে বরং কাছাকাছি যদি অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে খুব সুবিধা হতো, কিন্তু শেষমেশ আগরতলা আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 10 থেকে 15 মিনিট আইজিএম হাসপাতালের মূলত ফটকে অ্যাম্বুলেন্সের ভিতর শুয়ে থাকা অবস্থায় কোনো হাসপাতালে কর্মী এসে সাহায্য করেনি। সঠিক পরিষেবা না পেয়ে রঞ্জিত মজুমদার নামে ভদ্রলোক প্রয়াত হন। এই নিয়ে গোটা আইজিএম হাসপাতাল চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। নার্স কিন্তু সঙ্গে আইছে, নার্সের বারবার ডাকতাছি, নার্স দাদা বাবা গেলি কেমন করতেছে, আপনি একটু আইয়েন, তাহলে পিছনের সামনে বইয়া দিচ্ছে না আইয়েন। হ্যাঁ, নিসি বিলোনিয়া হসপিটালে আজকে সকালবেলা নিসি পরে ডক্টরে আমি বললাম যে স্যার সরবিটাল খাইছে, সরবিটালটা মানে একবার খাইছে তিন কক খাইছে, পরে জলের সঙ্গে পায়খানাটা হইতেছে না, এরপর মানে সরবিটালে কাজটা করতেছে না। বাবা আমার সঙ্গে জিদ করেছিল, ওষুধ খাইতেছে না, মানে সরবিটাল খেলে তো প্রচুর জল খাওয়া লাগে। আমি জিজ্ঞেস করছি, আমার কাছে জল খাইছে, পরবর্তী সময় জানলাম যে জলটা খাইছে না। এরপর আমি
কয় সর্বনাশ তুমি জল না খাইয়ে হসপিটাল খাইছো, তাহলে চলো হসপিটাল চলো। কয় যে মা আমার হসপিটাল নিয়ে। এরপর আমি আমার ফ্যামিলি ডক্টর, মানে ফ্যামিলি ডক্টর বলতে প্রায় আমার সঙ্গে সম্পর্ক ভালো, আমি নিজেও ফার্মাসিস্ট, হ্যাঁ সম্পর্ক ভালো। স্বদেশ আঙ্কেলকে ফোন করছি, আঙ্কেল কী করতাম, বাবার তো পায়খানা বন্ধ হয়ে গেছে। ওইটাতে যে না পায়খানা বন্ধ হয়ে গেলে হসপিটালটা খাবাই দিলে পায়খানা হইব, যদি না হয় তাহলে একটা এনিমা পায়খানা তার মধ্যে দিয়ে দিলে পরে মানে সেকেন্ডে পায়খানাটা হয়ে যাবে। পায়খানাটা হলে পরে তাই রিল্যাক্স ফিল করবো, তাই তো পায়খানাটা হইতেছে না দেখতে, মানে টাম দিয়ে লাগছে, পেটটা ফুলে গেছে, অশান্তি লাগতেছে। যদি এক্সেট্রা আরো রোগ থেকে থাকে এগুলি এর পরে, এগুলি যা হইব এর পরে হইব। আমি তো আগে ফার্স্ট অফ অল পেশেন্টের 1 নম্বর প্রবলেম যেটা লাগে অসুস্থ ফিল করতেছে এটা ভালো করতে হবে, ঠিক আছে না? এরপরে বাকিটা দেখা যাবে। এরপরে নিচি হসপিটালে নিচি করে কয় তাইলে তো গত পরশুদিন আসিল হসপিটালে, তাইলে ওইদিকে নিয়ে যাও। আমি তো কিছুই জানি না, আমি কালকে গেছি, বাবা বলছে যে মা আমার পায়খানা বন্ধ হয়ে গেছে, তুমি একটা ওষুধ লইয়ে আই। আমি হসপিটালটা নিয়েছি, নিয়ে এটা খাবাইছি, ডক্টরের সঙ্গে কনসাল্ট করে খাবাইছি। তারপরে প্রেশার মাপছে ওইখানে বিলুনি হসপিটালে, প্রেশার লো। আমি কইছি লো তো হইব, তাই আজকে 3-4 দিন পায়খানা হইতেছে না, খানা দানা ছেড়া দিছি, প্রেশার লো হয়ে গেছে গাইলিকা ছিল, কিন্তু হাই প্রেশার ওষুধ খায়, স্টেমলোটাইন খায়, সকালে একটা বিকেলে একটা খায়, এটিনলও খায়, হ্যাঁ হাই প্রেশারের রোগী। আমি কইছি না ইলিগা প্রেশারটা লো হয়ে গেছে। তারপরে কইতাছে ঠিক আছে। আমি কই স্যার এখন ফার্স্ট অফ অল আমার পেশেন্টের যে প্রবলেম পায়খানাটা হয়ে দেয়, পায়খানাটা হইলে যদি অন্য প্রবলেম হয়, এটা হয় সেটা হয়। আমি কইছি স্যার এনিমেটা দিয়ে পায়খানাটা হয়ে দেন। কয় যদি বেশি হয় পায়খানা বেশি করে অ্যাম্বুলেন্সে পায়খানাটা কেনা করে লাগে। আমি কইছি অ্যাম্বুলেন্সটা পেশেন্টের সাপ্লাই জন্য অ্যাম্বুলেন্স, পেশেন্টের রিল্যাক্সের জন্য অ্যাম্বুলেন্সে পেশেন্ট পায়খানা করবো কি করতো না, পায়খানা করলে আমরা হসপিটাল করে দেবো, আমরা পেশেন্ট ভালো হয়ে গেলাম। আমরা যদি এত সমস্যা হয় কইছি না, আগরতলা ভালো হসপিটালে নিয়ে এনিমেটা দিয়ে পায়খানাটা করাইয়া এরপরে বাকি ট্রিটমেন্ট করাইতাম। মানে 3 সেন্টিমিটার জায়গা ব্লকেজ আছে এখানে, সিগারেট খেয়ে জল খায় তৈরি আজকে থেকে 3 বছর আগের কথা। বাইপাস সার্জারি লাগবো বলছে ডক্টর, হ্যাঁ এর লিগে আমি আগরতলা আনছি। কইছে এখানে না এনিমা আমার ব্যাগে আছে, ডক্টরের প্রেসক্রাইব। মৃত রঞ্জিত মজুমদার অবসরপ্রাপ্ত শিক্ষা দপ্তরের ডেপুটি বিদ্যালয় পরিদর্শক ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে বিলুনিয়ায়। আমার ফিরতে হয়, আমার পেশেন্ট কিচ্ছু হলে আপনি রিস্ক নেবেন। আমি বলছি আমি কেন রিস্ক নেব, আমার তো রিস্ক নেওয়ার অধিকার নাই। পেশেন্ট খারাপ হইতেই পারে, রাস্তার ভিতরে হইতেই পারে, যেহেতু পেশেন্ট খারাপ দেখতে তো রেফার দিচ্ছি। আমার রেফার কাগজ আছে, সব কিছু আছে, ঠিক আছে। আমার রেফার কাগজ আমি যেখানে রেফার দিচ্ছি আমি এখানে নিয়ে যেতে দেবো। আর এটা পেশেন্টটা আছে না নাই এটা তো আমি ডিক্লেয়ার করতে পারি না, এটা ডক্টর চিন্তা করবো। এটা তো আমরা তো পাইলট, আমরা তো জানি না, তাহলে আমি কী করবো? আর আমরা কাছে হাত মানে মাইজোর আক্রান্ত, আমি তো পাইলট, আমি চালাই যাচ্ছি, আমার লাগছে না, আমি গ্লাস উঠে এলেছি, এরম আছে। দেখেন আমার কাছে রেফার কাগজ সব কিছু আমার কাছে ওকে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর বেজিমার এবং শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণ করা হলো মাছের চারাপোনা। কাঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর বেজিমারা এবং শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণ করা হলো মাছের চারাপোনা। ফিশারি দপ্তরের উদ্যোগে অ্যাকশন প্ল্যান এর অন্তর্গত 3 পঞ্চায়েত এলাকায় প্রায় 10 জন বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণ করা হয় ওই 21,000 চারাপোনাগুলি। এদিন দপ্তরের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ দাস, কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীদামশীল, পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা সরকার, বিশিষ্ট সমাজসেবী জবা দে সহ অন্যান্যরা। এই মাছের চারাপোনা বিতরণ সম্পর্কে দপ্তরের এক কর্মী জানান, মৎস্য দপ্তরের কর্মী আজকে 23/9/2021 আমি রবীন্দ্রনগর গাঁও সভার 4 জন বেনিফিশিয়ারিকে মৎস্য দপ্তরের তরফ থেকে 21,000 পোনা এই গাঁও সভা আজকে বিতরণ করানো হচ্ছে। এরপর আগামী কাঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর গাঁও সভা আজকে বেজিমারা, রবীন্দ্রনগর, শ্রীমন্তপুর এই 3 গাঁও সভা টোটাল 10 জনকে আমি মাছের পোনা দপ্তরের ডিপার্টমেন্টাল অ্যাকশন প্ল্যান থেকে পোনা বিতরণ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবহাওয়া পথের ঘটনায় টিএসআর গাড়ি ও এক বাইক আরোহীর ঘটনা বিশালগড়। আমতলী এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায় বিশালগড়ের দিক থেকে একটি টিএসআর গাড়ি আগরতলার দিকে আসছিলেন, যার চালক ছিল উত্তম মগ। অন্যদিকে আমতলী থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিলেন একটি বাইক। তখনই টিএসআর গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করে বাইক আরোহীকে
আঘাত করে। তারপর বাইক আরোহী গুরুতরভাবে জখম হয়ে যায়। বর্তমানে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় ওএনজিসির অফিসারদের নিয়ে টিএসআর এর এই কনভয় গাড়িটি আসছিলেন বিশালগড়ের দিক থেকে। টিএসআর এর 5 নম্বর ব্যাটালিয়ন যারা ওএনজিসির জন্য কাজ করে। তারপর এলাকাবাসী বেশ কিছুক্ষণ ধরে আমতলী ওই জায়গায় পথ অবরোধ করে রেখেছিলেন। সেখানে পৌঁছে এডিশনাল এসপি অনির্বাণ দাস তার আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলেন অবরোধকারীরা। আমতলী বাজারের পাশে বাইক আরোহী একটা আমাদের ওএনজিসির যে টিএসআর ব্যাটালিয়নের একটা এসকর্ট গাড়ি ধাক্কা দেয়, যথারীতি ও ছিটকিয়ে পড়ে এবং ইনজিউর্ড আছে। এই নিয়ে এখানে বাজারে যে পাবলিক ওরা একটু উত্তেজিত হয় এবং কিছুক্ষণ রাস্তা ব্লক করে রাখে। আমরা যথারীতি কথাবার্তা বলে আমরা রাস্তা এখন উজ্জ্ব হয়েছে ওরা, এবং আমরা এই ব্যাপারে যতটুকু লিগ্যাল অ্যাকশন নেওয়ার। যাকে মানে এটা ইয়ে করা হয়েছে, ইনজুর করা হয়েছে, ওনার নাম কি? ওনার নামটা এখনো আমি পাইনি, ওনাকে তো এখন আপাতত জিবিতে শিফট করানো হয়েছে। ওয়ান্স উই গেট দ্য নেম সাধারণ মানুষ কী কারণে রাস্তা অবরোধ করেছে? রাস্তা অবরোধ ওনার আমাদের বক্তব্য যে এখানে অ্যাক্সিডেন্ট প্রায় সময়ই হয়, তো এটার একটা পার্মানেন্ট সলিউশন ওরা চায়। এবং যেহেতু তো ওএনজিসির আন্ডারে ওরা কাজ করছে, ওএনজিসির অফিসিয়ালরা এসে কথা বলার জন্য বলছে। আমরা অলরেডি ওএনজিসি অফিসারদের বলেছি, ওরা এসে কথা। আচ্ছা, গাড়ির কাগজপত্রগুলো সঠিক এটা ইন কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা দেখব। কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা গাড়ির কী বৈধতা আছে, কী আছে ওই সামনে। যে ড্রাইভার ছিল স্কট গাড়িটি এছাড়া উনিও কি আহত হয়েছে? উনি ইনজুর্ড হয়েছেন, উনিও এখন হসপিটালে আছেন, ট্রিটমেন্ট চলছে। এখন পরিস্থিতি কীরকম রয়েছে? এখন নর্মাল আছে, একদমই পিসফুল পরিস্থিতি। মানে লোক শান্তপ্রিয় মানুষ, বুঝিয়ে আমরা। যে লোকটাকে ইনজুর্ড করা হয়েছে লোকটাকে বহিরাজ্যে নেওয়ার কোনো প্রচেষ্টা চলছে আপনাদের? এটা ঠিক আমি এখন বলতে পারছি না, এটা আমরা ডক্টরদের সাথে কথা বলবো। হ্যাঁ, কোনাবন থেকে কই যেতেন আপনি? গাড়ি থেকে লোক আসলো আপনার? আমার স্পট আছে। কার স্কোর আপনি? হ্যাঁ, কোনখানে? ওএনজিসি। তো আপনি তারা যে কইতাছে আপনি ড্রিঙ্ক করে আসলেন, আবার রোডে গেছেন, ওভারটেক করতে, এইটা কি ঠিক? আপনারা তো দেখতেছেন, মেডিকেল চেক করেন আমাদের। এখন আপনার অবস্থা এরকম কীভাবে হয়েছে? কেউ যে লোকটা আপনার কত নম্বর ব্যাটালিয়ন আপনি? ফার্স্ট 5। নাম কি? আমার নাম উত্তম বাড়ি? আপনি নেশা টেশা করছেন? আচ্ছা, এই যে ঘটনাটা ঘটছে কিভাবে, মানে কিভাবে হচ্ছে? এটা আমি পেছনে স্কোয়াডে ছিলাম, তারা লোক আপনারা আগে ছিল, তো পেছনে স্কোয়াড আমি কভার করতে গিয়েছিলাম। আচানক পারিছি, ঠিক আছে। টাইমে বাঁচতে গিয়ে আমি ডাইনা কাটতে নিয়ে আসি, আমি দোকানে বহুত দুঃখ করি। তাইলে তো আচানক পারিছে না, স্পিডে আসলো, ব্রেকও মানছে না, ওভার আচানক পারিছে। নাহলে কি ভাই, আমরা ড্রাইভার মানুষ, একটা পিঁপড়া মারতে চাই না। সম্পূর্ণ টিএসআর এর গাড়ির ওভারটেকের এর কারণে দুর্ঘটনা বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে তেলিয়ামুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এসসি মোর্চার উদ্যোগে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে সেবা সপ্তাহ এবং সেবা সমর্পণ দিবস উপলক্ষে যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে 18 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এসসি মোর্চার উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া পৌর পরিষদের 3 নং ওয়ার্ডে তথা জহর কলোনি এলাকায় সমাজে পিছিয়ে পড়া মানুষদের এবং সমাজের অন্তিম ব্যক্তিদের কিভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। এই দিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য নেতৃত্বরা। এই দিন এলাকায় সাধারণ মানুষজন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে ভিড় জমায়। মন্ত্রী মোদীজির যে সেবা সপ্তাহ এবং সেবা সমর্পণ দিবস, ওনার জন্মদিনকে সামনে রেখে আমরা সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে এসসি মোর্চার উদ্যোগে আমাদের সেই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে জহর কলোনিতে 3 নম্বর ওয়ার্ডে। এখানে আমরা সমাজের পিছিয়ে পড়া যারা ব্যক্তি আছেন এবং সমাজের যারা অন্তিম ব্যক্তি আছেন, ওনাদেরকে কিভাবে স্বাস্থ্য পরিষেবা আমরা করতে পারি
সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া মণ্ডলে কাজ করছে। আমরা এই এলাকার যারা গরিব দুস্থ মানুষ আছে সবাইকে স্বাস্থ্যের পরিষেবা দেব, সেই লক্ষ্যে আমরা আজকে স্বাস্থ্য শিবির করছি। এখানে ডাক্তারবাবু উপস্থিত আছেন এবং স্বাস্থ্য যারা এখানে পরিষেবা দেবেন সেই কর্মীরাও এখানে উপস্থিত আছেন এলাকাবাসী সজ্জন মণ্ডলী, সবাইকে নিয়ে আমরা এই স্বাস্থ্য পরিষেবা আমরা এখানে আজকে দেব এবং সেই জন্য ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে উপলক্ষে সোনামুড়া মণ্ডলের উদ্যোগে এক কর্মসূচি হাতে নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ ত্রিপুরা বিধানসভা 22 সোনামুড়া মণ্ডলের উদ্যোগে নমামি গঙ্গে কমিটির ব্যবস্থাপনায় এক স্বচ্ছ ভারত কর্মসূচি সংঘটিত হয় মণ্ডল এলাকার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত মাঠ প্রাঙ্গণে। সেখানে অবস্থিত দুধ পুষ্করিণীয় আশপাশ এলাকা পরিষ্কার করে দলের কর্মী সমর্থকরা। এদিনের এই কর্মসূচি উপস্থিত ছিলেন দলের সিপাহী জেলার দক্ষিণাংশের মাদার কমিটির জেলা সম্পাদিকা রিম্পি দাস, মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের কর্মসূচিকে বাস্তব রূপ দিতে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। কর্মসূচি প্রসঙ্গে মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে ভারতীয় জনতা পার্টি সোনামুড়া মণ্ডল অন্তর্গত রবীন্দ্রনগর পঞ্চায়েত সংলগ্ন যে ভারতবর্ষের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 71তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে যে আমাদের যে 17ই সেপ্টেম্বর থেকে আগামী 7ই অক্টোবর অবধি যে কর্মসূচি, তারই অঙ্গ হিসাবে নমামি গঙ্গে বিভিন্ন জায়গার মধ্যে নদী বা পুকুর যেখানে রয়েছে সেখানগুলোতে আবর্জনা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে কর্মসূচি, তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এই সোনামুড়া মণ্ডল অন্তর্গত রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে সেই প্রোগ্রাম সকালবেলা এই কর্মসূচি পালন করা হচ্ছে। সেবা ও সমর্পণ অভিযান সপ্তাহকে কেন্দ্র করে আজ আমরা রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের জলাশয়ের সংলগ্নে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করছি। 22 সোনামুড়া মণ্ডলের নমামি গঙ্গা কমিটির উদ্যোগে সিপাহী জেলা দক্ষিণাংশের জেলার আমরা এই কার্যক্রম করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জেলা সম্পাদিকা রিম্পি দাস বলেন, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার বিলোনিয়া থানাধীন এসএসবি ইটভাটার অফিস কক্ষে ঢুকে এক ব্যক্তির তাণ্ডব চালায়। ইটভাটার অফিস কক্ষে ঢুকে এক ব্যক্তির হঠাৎ তাণ্ডব চালিয়ে সহকারী ম্যানেজারকে মারধর সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে ভেঙে ফেলে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় টিকেট। ঘটনা বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া থানাধীন উত্তর সোনাইছড়ি এসএসবি নামে ইটভাটায়। বিলুনিয়া থানাতে নামধাম দিয়ে মামলা দায়ের করে এসএসবি নামক ইটভাটার কর্তৃপক্ষ থেকে। এই ইটভাটার সহকারী ম্যানেজারের নাম সাগর বণিক, যার বিরুদ্ধে মামলা ও মারধরের অভিযোগ উঠেছে সে হলো কালাচরণ বসু ওরফে ভাসু। খবর পেয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত সহকারী ম্যানেজারের কাছ থেকে জানা যায় কালাচরণ বসু ওরফে ভাসু নাকি হঠাৎ বাইক নিয়ে ইটভাটার মধ্যে ঢুকে বাইক থামিয়ে অফিসের কক্ষে এসে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। এরপর অফিস কক্ষের টেবিলের উপর রাখা বিভিন্ন জিনিসপত্র লণ্ডভণ্ড করে ফেলে দেওয়ার পর অভিযোগ সহ সহকারী ম্যানেজারকে মারধর করে। বাসুর বিরুদ্ধে আরও অভিযোগ, এই বাসু অফিস কক্ষে থেকে বাইক নিয়ে বের হয়ে যাওয়ার সময় নাকি হুমকি দিয়ে যায়, তোদের মালিক জীবন ভৌমিক যদি 7 দিনের মধ্যে জায়গা না ছাড়ে তাহলে মালিক কর্মচারী সকলকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করবে। এদিকে এসএসবি ইটভাটাতে কাজ করতে আসা শ্রমিকদের কাজ না করার জন্য হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে শ্রমিকদের পক্ষ থেকে। এখানে বই আসছিলাম, বাট্টাতে গাড়ি একটা ঢুকছে, তো আমি যথারীতি গাড়িটা ঢুকার সালাম লইতে রয়েছিলাম বলে বাইরের থেকে একজন, আমি তো নাম যাই না, তারপর বাইক নিয়ে বাইকটারে বারবার অ্যাক্সিডেন্ট আইতাম করেছে, এখানে আইসে আইসিটা কইছে জীবন ভূমিক কই, তারা তাড়াতাড়ি ফোন কর, আমার দেখে বেঁকে গেছে। আমি কই কি তুইছে, তো কি তুইছে কথা কইস না, জীবন ভূমিককে তাড়াতাড়ি ফোন করে সেটা দরজাটাও ধরেছে অনেকবার, বাড়ি দিয়েছে, দূরে দূরে বাড়ি দিয়েছে, বাড়ি দিয়ে সেটা আমার কাছে কুইট দিয়ে আসে, আমি বলছিলাম সে একটা লাঠি দিয়ে আমার টাকা দিয়েছে। দেওয়ার পর এখানে কলমদানিটা আসলে কলমদানিটা নিয়ে এসে এমনি আসার মারছে, আসার মারছে পরে এমনি জিনিসপত্র এমনি ফালাই টালা দিতেছে। তারপরে আরেকজন আছে, আরেকজন এসে চল চকন কিছু জন পরে তারপরে ব্যাগ একটা আসলো, টিকিটের ব্যাগটা ধরে সে এইটা মেরে সেটা বলছিল যে তোরা তাড়াতাড়ি কবি জীবন কবিকে বাট্টা ছাড়তো না যে তোরে মেয়েরা আগুন ফেলে দাও। টিকিটের ব্যাগটা কিসের টিকিট? টিকিট আমরা ওই নিকাশির টিকিট, ইট নিয়ে যে ঢুকে তারা আমরা টিকিট দিই, এটার টিকিট। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সাগর বণিক। আপনি কি করেন এখানে? এখানে ম্যানেজারে। এটা কার ভাট্টা? এটা জীবন ভূঁইয়া।
বার্তার নাম কি? SSB। এটা কোন জায়গা? সোনাঝুরি। কোন সময় ঘটনা? ঘটনা প্রায় 15টার দিকে। মামলা করা হয়েছে? হ্যাঁ, কার নামে মামলা করা হয়েছে? এটা বসু, কালাচাঁদ বসু, ডাকনাম বাসু, এর নামে মামলা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার জামজুরি গ্রাম পঞ্চায়েত পানি সম্পদ বিকাশ দপ্তরের কারক্রমণ আরডি ব্লকের অন্তর্গত মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার সুবিধাভোগীদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কাকরামন আরডি ব্লক গোমতী জেলা মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার নির্বাচিত সুবিধাভোগীদের মধ্যে উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা বিতরণ করা হয় বৃহস্পতিবার জামজুরি। এদিন জামজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 8টি পরিবারে 10টি করে হাঁসের বাচ্চা ও 2 কেজি রেশন, 1টি করে হাঁস পালনের খাঁচা বিতরণ করা হয়। এই দিন মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবারের হাতে হাঁসের বাচ্চা তুলে দেন জামজুরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেফ আলী সূত্রধর। এছাড়া উপস্থিত ছিলেন জামজুরি প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিসার সহ আরও অনেকে। জামজুরি পঞ্চায়েত থেকে চিফ মিনিস্টার স্বনির্ভর যোজনার মাধ্যমে 8 জন বেনিফিশিয়ারিকে 10টি করে হাঁসের বাচ্চা, একটা খাঁচা এবং হাঁসের খাবার দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গৌরনগর কৃষি মহকুমা বাস্তবায়নে সমারোহে জেবি স্কুলে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় মাটি স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিবির। গৌরনগর কৃষি মহকুমার ব্যবস্থাপনায় সমারোহে জেবি স্কুলে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হলো একদিনের মাটির স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট কৃষি মহকুমার সুপারিনটেন্ডেন্ট পরাগ রায়চৌধুরী, সেক্টর অফিসার বিজন শর্মা, জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর রতন দাস ও নাবার্ডের আধিকারিক প্রণব হাজরা, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমরূপার গ্রাম পঞ্চায়েতের প্রধান আরতি শুক্লবৈদ্য। সমরূপার ও মনুবেলের 2টি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে মূলত এই একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের আধিকারিকরা বলেন, আগামী দিনে জমির স্বাস্থ্য পরীক্ষা করে ফসল ফলাতে হবে, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে, অধিক মুনাফা অর্জন করতে পারবে কৃষকরা। প্রত্যেক কৃষককে ফসল জমির মাটির স্বাস্থ্য পরীক্ষা করার ক্ষেত্রে এগিয়ে আসার আবেদন জানান তিনি। কেন্দ্র ও রাজ্য সরকারের চাইছে 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। সেই লক্ষ্যে কাজ করছে রাজ্যের কৃষি দপ্তর। উপাদানটি আমরা খাদ্য হিসাবে গাছকে দিই, মাটিকে দিই, মাটি থেকে গাছে নেই, গাছের থেকে কিন্তু আমরা এটা আবার নিজেরা নিই। তাই এই শুধু ফসল বেশি হবে, যেমন বেশি করতে হবে, ঠিক তেমনি গুণগত মানটা বজায় রাখতে হবে এবং যে সম্পদটা আমরা প্রাকৃতিক সম্পদটা বংশ পরম্পরায় পেয়েছি সেটা থেকে আমরা ফসল উৎপাদন করে আমরা বেঁচে থাকবো, আমরা যেমন বেঁচে থাকবো, পরবর্তী প্রজন্মকেও আমরা যাতে ভালো সুস্বাস্থ্যযুক্ত মাটি দিয়ে যেতে পারি, যাতে দূর ভবিষ্যতে সেটা থেকে উৎপাদন করে ওরাও ভালো থাকে। সেই উদ্দেশ্য নিয়ে সয়েল মানে মাটি। রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার কিষাণ মোর্চার ডাকা 27 সেপ্টেম্বর ভারত বন্ধকে কেন্দ্র করে অল ইন্ডিয়া MSS এর পক্ষ থেকে এক বিক্ষোভ আগরতলা দক্ষিণ বাজারঘাট অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা 27 সেপ্টেম্বর ভারত বন্ধকে সফল করার আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া MSS এর পক্ষ থেকে। এক বিক্ষোভ আগরতলা দক্ষিণ বাজারঘাটে অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক। বলা যায়, আগামী 27 সেপ্টেম্বর সারা দেশব্যাপী বামপন্থীরা সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে। যে ধর্মঘটকে সমর্থন করেছে কয়েকটি ট্রেড ইউনিয়ন এবং কয়েকটি মহিলা সংগঠন। আপনারা জানেন, আগামী 27 সেপ্টেম্বর 3টি কালা কৃষি আইন ও বিদ্যুৎ বিল সংশোধনী 2021 বাতিল এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানে আইন পাশ করার দাবিতে দেশের সব কৃষক সংগঠনের ঐক্যমঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা 27 সেপ্টেম্বর বন্ধ ডাকা হয়েছে। এই দাবিগুলি শুধু দেশের কৃষকদের নয়, কারণ এই আইনগুলো বলবৎ হলে দেশের সমস্ত জনসাধারণের খাদ্য নিরাপত্তার বিঘ্নিত হবে, কারণ সমস্ত কৃষি জমি ও উৎপাদিত ফসল চলে যাবে দেশি বিদেশি কর্পোরেটদের হাতে। এই বন্ধ কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত জনসাধারণের বন্ধ। তাই AIMSS এই বন্ধকে সমর্থন করছে এবং সর্বাত্মক সফল করার আহ্বান জানাচ্ছে। তার অঙ্গ হিসেবে 23 সেপ্টেম্বর বিভিন্ন অঞ্চলে AIMSS এর বন্ধকে সর্বাত্মক সফল করতে বিক্ষোভ প্রদর্শন করছি। দক্ষিণ বাজারঘাট বিক্ষোভে আমরা সম্মিলিত হয়েছি। আমরা
ত্রিপুরা রাজ্যের সমস্ত রাজ্যবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আগামী 27শে সেপ্টেম্বর এই বনকে আপনারা সফল করার জন্য এগিয়ে আসবেন। নাম শিবানী ভৌমিক, ত্রিপুরা রাজ্য সভানেত্রী, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।